আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয়। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। টেলিভিশনে দেখা যায় হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। প্ল্যাকার্ডে শ্রমিকদের অবশ্য শক্তি থাকা উচিত, রাজতন্ত্রকে না বলুন, ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, অভিবাসীদের স্বাগতম, এসব স্লোগান দেখা গেছে। অন্যান্য শহরেও একই ধরনের প্ল্যাকার্ড দেখা গেছে বিক্ষোভকারীদের হাতে। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতিও সংহতি জানিয়েছেন। হোয়াইট হাউসের কাছে লাফায়েট স্কয়ারে এক বিক্ষোভকারী বলেন, ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করেছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। কোনো কোনো বিক্ষোভকারীকে ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনি রুমাল কেফিয়াহ গলায় জড়াতে দেখা গেছে। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানান। অনেকে ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেন। বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে। তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ কিছু নীতি গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প। নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে তার দল কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য করেছে। এছাড়া ট্রাম্প প্রশাসন সম্প্রতি অনেক বিদেশি শিক্ষার্থীদের গ্রেফতার করেছে। তাদের অনেককে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। এসব শিক্ষার্থীদের অনেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। গাজা উপত্যকায় শনিবার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া এদিন একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ও একটি মিলিটারি বুলডোজার লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আঘাত এনেছে যোদ্ধারা। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল মায়াতিনের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় 1 সেনা নিহত ও 4 সেনার আহত হবার কথা স্বীকার করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, শনিবার গাজা সিটির আল তুফা এলাকায় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে একটি ইসরায়েল হামার ভেহিকেলের ওপর আঘাত হানে যোদ্ধারা। হামলায় 2 সেনা গুরুতর আহত হয়েছে। হামলার পর সেখানে উদ্ধারকারী দল পাঠায় ইসরায়েল, কিন্তু তাদের লক্ষ্য করেও একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর ফলে আরও 2 জন সেনা আহত হয়। এরপর ইসরায়েল সেখানে উদ্ধারকারী হেলিকপ্টার পাঠায়। সাধারণত গাজায় সেনা হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করে না ইসরায়েলি দখলদার বাহিনী। সেনাদের হতাশা ও জনগণের ক্ষোভের ভয়ে তারা এই সংখ্যা গোপন করে বলে অভিযোগ আছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার একটি জটিল অ্যাম্বুশ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাদের ওপর। গাজা সিটির আল তুফা এলাকায় ওই হামলায় সেনা সদস্যরা নিহত ও আহত হয়েছে। আল কাসামের বিবৃতিতে বলা হয়, তারা একটি মার্কাভা 4 ট্যাঙ্ক ও একটি D9 মিলিটারি বুলডোজার লক্ষ্য করে 2টি আল ইয়াসিন 105 রকেট হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলি সামরিক যান দুটিতে আগুন ধরে যায়। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় তাদের একজন সার্জেন্ট মেজর নিহত হয়েছে। এছাড়া আরও 3 সেনা আহত হয়েছে। 18 মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করে দ্বিতীয় দফা হামলা শুরুর পর এই প্রথম গাজায় কোনো সেনা নিহতের কথা স্বীকার করল দখলদার বাহিনী। এদিকে আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ইসরায়েলি আমেরিকান এডেন আলেকজান্ডারের দায়িত্বে থাকা একজন যোদ্ধা ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন। আলেকজান্ডারের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তিনি বলেন, অব্যাহত ইসরায়েলি বোমা হামলার ফলে পণবন্দীদের সুরক্ষিত রাখার চেষ্টা কঠিন হয়ে পড়েছে। 4 দিন আগে হামাস জানিয়েছে, আলেকজান্ডারের দায়িত্বে থাকা যোদ্ধাদের সাথে তারা যোগাযোগ করতে পারছে না, যে কারণে আলেকজান্ডার ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কিনা সেটি তারা নিশ্চিত নয়। এরপরই জানানো হয় আলেকজান্ডারের দায়িত্বে থাকা যোদ্ধাদের নিহত হবার খবর। গাজা উপত্যকার বিরাট অংশ এখন ইসরায়েলি সেনাদের দখলে।
তারা এসব এলাকায় সব স্থাপনা ধ্বংস করেছে এবং জীবিত বাসিন্দাদের এলাকা ছাড়া করেছে। হত্যাযজ্ঞ ও দখলদারির মুখে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই স্থান দিন দিন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গাজার 30% এলাকা বাফার জোন বা সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চলে পরিণত করেছে দেশটির সামরিক বাহিনী। সেখান থেকে বাসিন্দাদের বিতাড়িত করা হয়েছে। গাজার মোট আয়তন 365 বর্গ কিলোমিটার। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এই আয়তনের 30% বেশি এলাকা এখন ইসরায়েলের দখলে। ফ্রান্স ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গবেষক অ্যাগনেস লেভাস লিয়াসের ভাষ্যমতে, গাজাকে বসবাসের অযোগ্য করে তোলাটাই ইসরায়েলের কৌশল। তবে সামরিক তথ্যের ভিত্তিতে এএফপির হিসেবে গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণে 185 বর্গ কিলোমিটারের বেশি এলাকা রয়েছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় 50%। গাজার বড় অংশে নিরাপত্তা অঞ্চলের সৃষ্টির পাশাপাশি 3টি করিডোর গড়ে তুলেছে ইসরায়েলি বাহিনী। সেগুলো হলো ফিলাডেলফি, মোরাগ ও নেতসারিম করিডোর। এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে। জাতিসংঘ বলেছে, ইসরায়েলের হামলায় গাজার 23 লাখ বাসিন্দার প্রায় সবাই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে উপত্যকাটির বাসিন্দাদের বিতাড়িত করে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মৌলিক অধিকারগুলো ভোগ করার সামান্য সুযোগ রয়েছে বা একেবারেই নেই। সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ, আর ইসরায়েলের হামলায় গাজার 80% ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল মিলশতেইন বলেন, সরকারের কৌশল কি তা আমরা জানি না। হয়তো পুরো গাজা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এর শেষ হবে। এর অর্থ সেখানে একটি বেসামরিক প্রশাসন বা সামরিক সরকারকে ক্ষমতায় বসাতে হবে। এমন পরিস্থিতির জন্য যে মূল্য দিতে হবে তা ইসরায়েলিরা জানেন কিনা আমি নিশ্চিত নই। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এই কথা জানান। বিবৃতিতে পুতিন বলেন, মস্কো সময় শনিবার সন্ধ্যা 6টা থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত তার সামরিক বাহিনী ইউক্রেনের সমস্ত সামরিক অভিযান বন্ধ রাখবে। এর আগে পুতিন তার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, মানবিক পরিস্থিতি বিবেচনা করে শনিবার সন্ধ্যা 6টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে। পুতিন আরও বলেন, এই সময়ের জন্য আমি সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি। পুতিন জোর দিয়ে বলেন, তার বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ তার বাহিনীর কেউ এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। তবে ইউক্রেন এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুতিনের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি লেখেন, এখন পর্যন্ত এটি মানুষের জীবন নিয়ে খেলতে পুতিনের আরেকটি অপচেষ্টা। আমাদের আকাশে শাহেদ ড্রোনের উপস্থিতি ইস্টার সানডে ও মানুষের জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব তুলে ধরেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে 3 বছরের বেশি সময় ধরে এই সংঘাত চলছে। ইউক্রেনের যুদ্ধ থামাতে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি শান্তি চুক্তির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নিয়ে এখনও আশার আলো দেখা যায়নি। ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরান। শনিবার ইতালির রাজধানী রোমে এই বৈঠক হয়। বৈঠকে আলোচনা চালিয়ে যাবার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। 26 এপ্রিল আবার আলোচনায় বসতে পারেন দুই দেশের প্রতিনিধিরা। শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা প্রায় 4 ঘণ্টা ধরে চলে। এর মধ্যস্থতা করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। সপ্তাহখানেক আগে দেশটির রাজধানী মাস্কাটে প্রথম দফার বৈঠক হয়েছিল। ওমান সরকার জানিয়েছে তৃতীয় দফায় আবার মাস্কাটে বৈঠক হবে। দ্বিতীয় দফার বৈঠকে গঠনমূলক পরিবেশ ছিল বলে উল্লেখ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, আগামী কয়েকদিন পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাবার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ যে আলোচনা এগিয়ে নিতে রাজি তা নিশ্চিত করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান আলোচনা গতি পাচ্ছে এবং যেটা হবার কথা নয় সেটাও এখন
এখন সম্ভব। বৈঠক যে ভালো হয়েছে তার ইঙ্গিত দিয়েছেন আব্বাস আরাকচিও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেছেন, বৈঠক থেকে অগ্রগতি পাওয়া গেছে। এবারের বৈঠকে বিভিন্ন নীতি ও লক্ষ্যের বিষয়ে দুই পক্ষের মধ্যে আরও ভালো বোঝাপড়া হয়েছে। 2015 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে 2018 সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে আবারও ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগে তৎপরতা শুরু করেন ট্রাম্প। তবে গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লেখা একটি চিঠিতে নতুন করে পরমাণু আলোচনা শুরুর আহ্বান জানান তিনি। কূটনৈতিক প্রচেষ্টা বিফলে গেলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।